ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এমন কিছু জিনিস আছে যা একই সাথে বন্ধুর মতো কাজ করে আবার শত্রুর মতো। ঘর্ষণ বা ফ্রিকশন ঠিক সেরকমই একটা জিনিস। ভাবুন তো, এই ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, গাড়ি চলত না, এমনকি ব্রেক কষাও যেত না। আবার দেখুন, এই ঘর্ষণের জন্যেই মেশিনের শক্তি নষ্ট হয়, পার্টস ক্ষয়ে যায়। চলুন এই ইন্টারেস্টিং ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল কেন্দ্র। আমরা দেখব কিভাবে ইঞ্জিনিয়াররা এই দ্বৈত চরিত্রের শক্তিটাকে নিজেদের কন্ট্রোলে আনেন, মানে কখন একে কমানোর জন্য লড়তে হয়, আবার কখন একে ছাড়া এক পাও এগোনো যায় না। দেখুন, ঘর্ষণের দুটো রূপ কি দারুণভাবে এখানে দেখানো হয়েছে। একদিকে এটা এনার্জি নষ্ট করে, মেশিনের পার্টস ক্ষয় করে দেয়, আর এমন তাপ তৈরি করে যার কোনো দরকারই নেই। আর অন্যদিকে এই একই ঘর্ষণের জন্য গতি তৈরি হয়, গাড়ির চাকার রাস্তাকে আঁকড়ে ধরে, আর পাওয়ার ট্রান্সমিশন সম্ভব হয়। আসল চ্যালেঞ্জটা হলো এই শক্তিশালী ফোর্সকে বুদ্ধি দিয়ে কন্ট্রোল করা। তাহলে চলুন গল্পের প্রথম ভাগে আমরা দেখি ইঞ্জিনিয়াররা কিভাবে ঘর্ষণের খারাপ দিকটার বিরুদ্ধে লড়াই করেন, কিভাবে এই অবাঞ্ছিত শক্তিকে কমানো হয়। এই অবাঞ্ছিত ঘর্ষণের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বড় অস্ত্র হল বিয়ারিং। আচ্ছা, ব্যাপারটা খুব সহজভাবে ভাবা যাক। ধরুন, একটা ভারী আলমারিকে মেঝেতে ঘষে সরাতে হবে। কি ভীষণ কষ্ট, তাই না? কিন্তু তার নিচে যদি কয়েকটা মার্বেল রেখে দেওয়া হয়, তখন তো সরানোটা অনেক সহজ হয়ে যায়। বিয়ারিং কিন্তু ঠিক এই কাজটাই করে। আসল টেকনিকটা হলো স্লাইডিং, মানে ঘষাটানোকে রোলিং বা গড়ানোর মাধ্যমে বদলে দেওয়া। যখন একটা জিনিস আরেকটার উপর দিয়ে ঘষে যায় তখন ফ্রিকশন হয় অনেক বেশি, কিন্তু বল বা রোলার বিয়ারিং ব্যবহার করলে সেই ঘষাটানোটা গড়ানিতে বদলে যায়, আর ফ্রিকশন কমে যায় অনেকখানি। মেশিনও চলে একদম মসৃণভাবে। বেশ, আমরা তো শ্যাফটের ঘূর্ণনের ঘর্ষণ কমালাম, কিন্তু যদি শ্যাফটের অক্ষ বরাবর কোনো চাপ বা ধাক্কা আসে, টেকনিক্যালি যাকে আমরা অ্যাক্সিয়াল থ্রাস্ট বলি, তখন কি হবে? এর জন্যও কিন্তু বিশেষ ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে। এই অ্যাক্সিয়াল লোড সামলানোর জন্য আমাদের কাছে আছে পিভট আর কলার বিয়ারিং। পিভট বিয়ারিং সাধারণত শ্যাফটের একদম শেষে লোডটা নেয়, যেমনটা আমরা একটা ড্রিল মেশিনের শ্যাফটের নিচে দেখতে পাই। আর কলার বিয়ারিং শ্যাফটের যে কোনো জায়গায় লাগানো যায় এবং জাহাজের প্রোপেলার শ্যাফটের মতো অনেক ভারী লোড সামলাতে পারে। এক কথায় বলতে গেলে অবাঞ্ছিত ঘর্ষণ কমানোর মূল চাবিকাঠি হল স্লাইডিং মোশনকে রোলিং মোশনে বদলে দেওয়া, আর এই গুরুত্বপূর্ণ কাজটাই করে সঠিক ডিজাইনের বিয়ারিং। এতক্ষণ তো আমরা ঘর্ষণের খারাপ দিকটা দেখলাম আর তাকে কমানোর চেষ্টা করলাম। এবার চলুন গল্পটার মোড় ঘোরানো যাক, দেখা যাক কিভাবে ইঞ্জিনিয়াররা এই একই ঘর্ষণকে একটা দরকারি আর শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এখানে আমাদের হিরো হল ফ্রিকশন ক্লাচ। এর প্রধান কাজ হল ইঞ্জিনের শক্তিকে গিয়ারবক্সে পাঠানো, আবার দরকার মতো সংযোগটা বিচ্ছিন্ন করা। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, একটা ঘুরন্ত থালার সাথে যদি আরেকটা স্থির থালাকে সজোরে চেপে ধরা হয়, তাহলে কি হবে? দ্বিতীয় থালাটাও তো ঘর্ষণের কারণে ঘুরতে শুরু করবে। ক্লাচ ঠিক এই সহজ নিয়মেই কাজ করে। গাড়িতে ক্লাচ কিভাবে কাজ করে চলুন তো ধাপে ধাপে দেখি। যখন প্যাডেল চাপা হয়, মানে প্রথম ধাপে প্রেশার প্লেটটা সরে আসে, আর যেই প্যাডেল ছেড়ে দেওয়া হলো, মানে দ্বিতীয় ধাপে স্প্রিংগুলো কাজ করার সুযোগ পেয়ে যায়। তৃতীয় ধাপে এই শক্তিশালী স্প্রিংগুলো প্রেশার প্লেটকে সামনে ঠেলে দেয়। চতুর্থ ধাপে ক্লাচ প্লেটটা ফ্লাইহুইল আর প্রেশার প্লেটের মাঝে স্যান্ডউইচের মতো চেপে বসে, আর এই ঘর্ষণের জোরেই পঞ্চম ধাপে পাওয়ার ট্রান্সফার হতে শুরু করে। বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের ক্লাচ ডিজাইন করা হয়েছে, যেমন গাড়ির জন্য সিঙ্গল প্লেট, বাইক বা ভারী মেশিনের জন্য মাল্টিপ্লেট, আর স্কুটার বা ছোট মেশিনের জন্য সেন্ট্রিফিউগাল ক্লাচ। ওটা তো একটা নির্দিষ্ট স্পিডে পৌঁছালে নিজে থেকেই কাজ শুরু করে দেয়। উত্তরটা তো খুবই সহজ, তাই না? ক্লাচ পুরোপুরি নির্ভর করে ঘর্ষণ বল বা ফ্রিকশনাল ফোর্সের ওপর, যা দুটো সারফেসকে একে অপরের সাথে একদম আঁকড়ে ধরে রাখে। ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধু যন্ত্র বানানো নয়, এর পেছনে গভীর তত্ত্ব আর হিসাব নিকাশও কাজ করে। বিয়ারিং বা ক্লাচ ডিজাইন করার সময় ইঞ্জিনিয়ারদের দুটো খুব জরুরি অনুমানের মধ্যে একটাকে বেছে নিতে হয়। চলুন সেই দ্বিধাটা কি সেটা দেখা যাক। এখানে দুটো থিওরি আছে। ইউনিফর্ম প্রেশার থিওরি ধরে নেয় যে চাপ সব জায়গায় সমান, অনেকটা যেমন একটা নতুন টায়ারে হাওয়ার চাপ সব দিকে সমান থাকে। এটা একটা নতুন নিখুঁত পার্টসের ক্ষেত্রে সত্যি। অন্যদিকে ইউনিফর্ম ওয়্যার থিওরি বলে যে ক্ষয়ের হার সমান, যার মানে হলো ভিতরের দিকে চাপ বেশি আর বাইরের দিকে কম। বাস্তবে কিছুদিন চলার পর এটাই বেশি সত্যি হয়। তাহলে প্রশ্ন হলো, কোনটা কখন ব্যবহার করা হবে? এর উত্তরটা নির্ভর করে আমরা কতটা নিরাপদ ডিজাইন চাই তার উপর।
একজন ভালো ইঞ্জিনিয়ার সব সময় সবচেয়ে খারাপ পরিস্থিতি মানে ওয়ার্স্ট কেস সিনারিও মাথায় রেখে ডিজাইন করেন। ক্লাচ ডিজাইন করার সময় ইউনিফর্ম ওয়্যার থিওরি ব্যবহার করা হয়, কারণ এটা তুলনামূলকভাবে কম টর্কের মান দেয়। মানে যদি ক্লাচ এই কম টর্কেও কাজ করে তাহলে বাস্তবে তার চেয়ে বেশি টর্ক তো সহজেই সামলাতে পারবে। একেই বলে সেফ ডিজাইন। আর বিয়ারিংয়ের ক্ষেত্রে ইউনিফর্ম প্রেশার থিওরি ব্যবহার করা হয়, কারণ এটা সর্বোচ্চ সম্ভাব্য পাওয়ার লস হিসাব করে। ডিজাইনটা যদি এই সর্বোচ্চ লস সামলাতে পারে তাহলে বাস্তবে কোনো সমস্যাই হবে না। ফর্মুলা মনে রাখা মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায়, তাই একটা সহজ উপায় হল এই নেমোনিকটা। ইউনিফর্ম ওয়্যার কন্ডিশনে একটা ফ্ল্যাট পিভট বিয়ারিংয়ের টর্কের ফর্মুলাটি হল T=12μFR। সহজে মনে রাখার জন্য বলা যায় 12μ ফোর্স রেডিয়াস। আবার বলছি 12μ ফোর্স রেডিয়াস। এটা মনে রাখতে ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যাবে। কারণ এটা একটা কনজারভেটিভ বা সেফ ডিজাইন দেয়। এটা সর্বনিম্ন যে টর্ক ট্রান্সফার করতে পারবে সেই মানটা দেয়। ফলে এটা নিশ্চিত করে যে ক্লাচটি যে কোনো পরিস্থিতিতেই লোড নিতে ব্যর্থ হবে না। এই যে বিয়ারিং, ক্লাচ আর তাদের ডিজাইনের পেছনে থিওরিগুলো আমরা জানলাম, এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এর প্রাসঙ্গিকতা আজকের আধুনিক প্রযুক্তিতেও বিশাল। চলুন দেখি ভবিষ্যতে টেকনোলজিতে ঘর্ষণের ভূমিকা কী হতে চলেছে। আজকের আলোচনার মূল কথা হল ঘর্ষণ একটা ডবল এজড সোর্ডের মতো, মানে দুধারী তলোয়ার। বিয়ারিং একে কমাতে চায় আর ক্লাচ একে ব্যবহার করতে চায়। আর একজন দক্ষ ইঞ্জিনিয়ার জানেন কখন কোন থিওরি ব্যবহার করে একটা নিরাপদ আর কার্যকর যন্ত্র ডিজাইন করতে হয়, যা বছরের পর বছর ধরে ঠিকভাবে কাজ করবে। একটু ভাবুন তো আজকের দিনের ইলেকট্রিক গাড়ি বা অত্যাধুনিক রোবোটিক্সের কথা। সেখানেও কিন্তু অসংখ্য গিয়ার, জয়েন্ট আর মুভিং পার্টস আছে। সেই সব ক্ষেত্রেও ঘর্ষণকে হয় কমাতে হবে, নয়তো কাজে লাগাতে হবে। তাই ঘর্ষণকে বোঝা আর কন্ট্রোল করার জ্ঞানটা শুধু ক্লাসরুমের জন্য নয়, ভবিষ্যতে যে কোনো টেকনিক্যাল ইনোভেশনের জন্য এটা অপরিহার্য। আসলে ঘর্ষণকে বোঝা মানেই হল গতিকে বোঝা। এটাই ভবিষ্যতের বড় প্রশ্ন। যখন মেশিনগুলো আরও স্মার্ট, আরও ফাস্ট আর আরও প্রিসাইজ হয়ে উঠবে, তখন ফ্রিকশনকে কন্ট্রোল করার চ্যালেঞ্জও নতুন রূপ নেবে। হয়তো তখন আসবে নতুন মেটেরিয়ালস, স্মার্ট লুব্রিকেন্টস বা সম্পূর্ণ নতুন কোনো টেকনোলজি। ভাবার জন্য কিন্তু একটা বিশাল জগৎ খোলা আছে।